একটা সংসদ কেমন হলে যে শুধু সংসদ নেতা বা প্রধানমন্ত্রী নন, পালিয়ে যান প্রায় সব সংসদ সদস্য। এমন এক বাস্তবতায় যখন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা আমূল সংস্কারের দাবি উঠেছে প্রায় প্রতিটি পক্ষ থেকে, তখন এটাই স্পষ্ট সবাই চায় আর যাতে রাষ্ট্র কাঠামো ব্যবহার করে কেউ আর স্বৈরাচার হতে না পারে। এমন বাস্তবতায় প্রস্তাব এসেছে আইনসভা সংস্কারেরও। বলা হচ্ছে বর্তমানের এক কক্ষ বিশিষ্ট আইনসভাকে যদি পরস্পরের উপর নির্ভরশীল দুই কক্ষের একটা আইনসভায় রূপান্তর করা যায়, তাহলে গণতন্ত্রায়নের পথে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এ নিয়ে জাতীয় ঐকমত্যের কমিশনেও আলোচনা হয়েছে, বিস্তর সে আলোচনা। কমিশন বলছে বর্তমান আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি হবে সংখ্যানুপাতিক। এ বিষয়ে ঐকমত্য এসেছে, কিন্তু যদিও এখানে কিন্তু বা যদি রয়েছে। আজকের ভোটের ট্রেনে প্রধান আলোচনার বিষয় উচ্চকক্ষ। চলুন শুরুতেই দেখে নেই দেশে দেশে সংসদীয় পদ্ধতির পরিসংখ্যান। যেটি আমরা দেখছি যে সংসদীয় পদ্ধতি আছে 190টি দেশে, এর মধ্যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে 112টি দেশে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে 78টিতে। এবং যেটি আমরা দেখছি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার চেয়ে এখনও এক কক্ষ বিশিষ্ট আইনসভায় বেশি। এবং আমাদের যে বর্তমান সংসদ সেটাতে কিন্তু এখনও মানে সেটি কিন্তু এক কক্ষ বিশিষ্ট, এবং বলা যায় যে এই সারা পৃথিবীতে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে এটি কিন্তু মানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার সংখ্যাটাই বেশি। আমরা একটু দেখতে চাই যে এই উচ্চকক্ষ যাদের আছে তাদের উচ্চকক্ষগুলো কেমন, নাম কেমন। যেমন আমরা এখানে একটু দেখিয়েছি যে কানাডার উচ্চকক্ষ, তাদের উচ্চকক্ষের নাম হলো সিনেট, নিম্নকক্ষ হাউস অফ কমন্স। জাপানের ক্ষেত্রে দেখছি যে হাউস অফ কাউন্সিলর তাদের উচ্চকক্ষের নাম, আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তাদের হলো নিম্নকক্ষের নাম। যুক্তরাজ্যের উচ্চকক্ষের নাম হাউস অফ লর্ডস, নিম্নকক্ষের নাম হাউস অফ কমন্স। যুক্তরাষ্ট্রের সিনেট, ভারতেও প্রতিবেশী দেশ ভারতেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা দেখছি, তাদের নিম্নকক্ষ হলো লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভা। এবং এই দক্ষিণ এশিয়ার মধ্যে ছোট দেশ ভুটানেও কিন্তু তাদের যে আইনসভা সেখানেও কিন্তু দুটি কক্ষ রয়েছে, এদের নিম্নকক্ষ আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল কাউন্সিল, আর উচ্চকক্ষ হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। আমাদের যেই আইনসভার কথা বলা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সেটির কেমন হবে সেটির একটু আমরা ধারণা নিতে চাই। যেটি দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে বর্তমানে যে এক কক্ষের হাউস আছে সেটাকে 300 থেকে বাড়িয়ে 400 আসন করার কথা বলা হচ্ছে, এবং এই যেটি নিম্নকক্ষ হবে, এবং উচ্চকক্ষ হবে 105 আসনের, কিন্তু সেটি নির্বাচন পদ্ধতি হবে সংখ্যানুপাতিক, যেটি আমরা এখানে দেখছি। এবং এই যে আমাদের যে সংখ্যানুপাতিক যে নির্বাচন পদ্ধতি, সেখানে আমরা দেখছি যে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে একটা মডেল এখানে দেয়া আছে, যে তাতে দেখা যাচ্ছে যে ন্যূনতম যে 1% ভোট পাবে তারা উচ্চকক্ষে 3টি আসন পাবে। আমরা এই উচ্চকক্ষ নিয়ে বিস্তর আলোচনা করতে চাই, কাটাছেড়া করতে চাই। আমাদের সঙ্গে আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, এবং এরপরে আরও যুক্ত হবেন বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তাদের সঙ্গে যুক্ত হব, কিন্তু তার আগে চলুন জেনে নেই জনতার মতামত। এই জনতার মতামত জানতে রংপুরের সৈয়দপুরের বাঙালিপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, লিমন, আমরা বসেছিলাম, আমরা যে জায়গায় আছি এটি নীলফামারী জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে। এখানে আমরা ছিলাম, আমরা তথ্য প্রযুক্তি সহযোগিতায় মুঠোফোনে আসলে ভোটের ট্রেন দেখছিলাম, অনেক মানুষকে সাথে নিয়ে সেটি দেখছিলাম। আকস্মিক বৃষ্টিতে সেটি আসলে খানিক ব্যাঘাত হয়েছে, এরপরে অনেক মানুষ এখনও সেই প্রোগ্রামটি কিন্তু দেখছে। আপনি যে পরিসংখ্যান দিচ্ছিলেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিশ্বের কতটি দেশে আছে সেটিও মনোযোগ দিয়ে মানুষ দেখছিলেন, এবং আমরা কয়েকদিন ধরে কানাঘুষা শুনছিলাম যে মানুষ আসলে এটি কীভাবে নিচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে বলা হচ্ছে যে মানুষ এটি জানে না, আসলেই তারা জানে কিনা সেই ব্যাপারগুলো নিয়েও কিন্তু নতুন নতুন করে চিন্তা ভাবনা তারা করছেন বলে আমরা জানতে পারছি। আমরা এখানে যারা উপস্থিত আছেন ভোটের ট্রেন দেখছিলেন তাদের কাছ থেকে শুনতে চাই আসলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে আসলে স্বৈরতন্ত্রের যে পথ সেটি বন্ধ হবে, এটি কি আসলেই বন্ধ হবে? আপনারা আসলে কি মনে করছেন, কি আলোচনা করছিলেন? হ্যাঁ, আমরা মনে করছি যে পিআর পদ্ধতিতে বাংলাদেশে একটি নতুন পদ্ধতি। এর আগে আমরা 2008 থেকে 2017 পর্যন্ত যে সরকার ছিল সেটি একটি স্বৈরাচারী সরকার ছিল, আমরা সবাই জানি।
এক্ষেত্রে এখন যে নতুন সংসদীয় ব্যবস্থায় যেখানে আছে 1971 সালের পর থেকে আমরা দেখছি যে অনেক নির্বাচন হয়েছে বাংলাদেশে, কিন্তু বেশিরভাগ নির্বাচনে স্বৈরাচারী মনোভাব অনেকের ছিল এবং নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা এটা মানুষের মনে সংশয় সৃষ্টি করছে। কিন্তু এখন যে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, এই পিআর পদ্ধতি বাংলাদেশে নতুন পদ্ধতি হলেও এটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা চালু আছে এবং সেখানে স্বৈরাচারী ওইভাবে ব্যবস্থাটা নাই। তা আমরা মনে করি বাংলাদেশেও এই পিআর পদ্ধতি চালু হলে এই স্বৈরাচারী ইয়াটা মানে আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের দেশে মোকাররম এখানে আমরা যারা দেখছি যে আপনার সঙ্গে যারা সংযুক্ত জনতা আছে তারা পিআর নিয়ে কথা বলছে, আমরা দ্বিকক্ষ নিয়ে যেহেতু আলোচনা করছি, আপনি কি দ্বিকক্ষের ব্যাপারে তাদের একটু মতামত জানতে চাইতে পারেন, বিশেষ করে এই বাংলাদেশের মানে আইনসভায় যে উচ্চকক্ষটা নিয়ে চিন্তা করা হচ্ছে? একজন তরুণ আমাদের সাথে আছেন। তরুণরাই তো জুলাই বিপ্লব ঘটিয়েছে, নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে যে আলোচনাটি হচ্ছে, উনি পিআর নিয়ে বলছিলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা হলে বাংলাদেশের জন্য কি কি সুবিধা হবে বলে আপনারা মনে করছেন? জি, আমি শুরুতেই বলতে চাচ্ছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্ব পাবে সেটা হচ্ছে বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন হবে। আমরা মনে করি, আমরা দেখেছি যে আসলে বাংলাদেশে যে দলেই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারা স্বৈরতন্ত্রের মনোভাব নিয়ে বাংলাদেশকে শাসন করেছেন। তো সেদিক থেকে আমরা যদি দেখি যে একটি সরকারকে স্বৈরচারী হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি পালন করে সেটি হচ্ছে প্রশাসন। আমরা দেখছি বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রশাসন পুরোপুরি দলীয়করণ হওয়ার কারণে, এই পুরো দলীয় নেতাকর্মীদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণে এই সমস্ত প্রশাসন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা সকল ধরনের অপকর্ম দুর্নীতির সাথে জড়িত হয়েছে। আমরা দেখেছি এই দলীয়করণ প্রশাসন হওয়ার কারণে গত 24 ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা যুক্ত ছিলাম রংপুর থেকে মোকাররম হোসেনের সঙ্গে, তিনি উপস্থিত জনতার মতামত নিচ্ছিলেন। দর্শক যেটি এখন আমরা আমাদের সঙ্গে যুক্ত ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের সঙ্গে যুক্ত হতে চাই। স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের ভোটের ট্রেনে আমরা একদম তৃণমূল মানুষের কথা জানছিলাম, তাদের মতামত নিচ্ছিলাম, এবং যেটি আপনারা সবাই বলেন যে এরাই ভোটের মালিক, এরাই আসলে আইনসভা গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখবে, এরাই রাষ্ট্রেরও মালিক। যেটি আমাদের কাছে মনে হচ্ছে যে এই তৃণমূল মানুষের মধ্যে আমরা যেটি মনে হলো যে পিআর নিয়ে তারা বেশ একটু জানতে পেরেছে। আমরা যখন দ্বিকক্ষ নিয়ে কথা বলছিলাম তখন তারা পিআর নিয়ে মতামত দিচ্ছিল। তাদের হয়তো আরও অনেক প্রশ্ন ছিল যেগুলো হয়তো আমাদের সংযোগের ত্রুটির কারণে জানতে পারিনি। মানে একটা অস্পষ্টতা আছে। তো এই যে একটা নতুন জিনিস, এই যে একটা নতুন ধারণা আইনসভায়, মানে এইটা এতদিন ছিল না, তাতে আসলে কি অসুবিধা হয়েছে? আর এটা যে এখন আপনারা আলোচনা করছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে, এটা হলে আসলে কি লাভটা হবে যদি সহজ করে একটু বলেন। অনেক ধন্যবাদ। তো শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় এসছে, 8 সালের নির্বাচনের মাধ্যমে। কিন্তু শেখ হাসিনা কিন্তু স্বৈরাচার হিসেবে ক্ষমতায় আসেনি। শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতায় এসছে। কিন্তু বিদ্যমান যে পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান, সেই পদ্ধতি, প্রতিষ্ঠান আর প্রক্রিয়াই নিয়ে শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে। এরপরে তিনি কিছু পরিবর্তন এনেছে আইনে, সংবিধানে, যেগুলো তার স্বৈরাচার হওয়ার ব্যাপারে ত্বরান্বিত করেছে, এটা আরও পাকাপোক্ত করেছে। তার মধ্যে অন্যতম হলো পঞ্চদশ সংশোধনী পাস, সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস। তো এই সংসদের পঞ্চদশ সংশোধনী একতরফাভাবে পাশ করেছে এবং জনগণের মতামত উপেক্ষা করেই এবং অতি সহজেই। এটা যেন একটা ছেলে খেলা ছিল। আমার যতটুকু মনে পড়ে, পঞ্চদশ সংশোধনী পাশ করেছে বাজেট অধিবেশনে এই 4-5 দিনের মাথায়। কোনো স্পেশাল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের খোলনলচে পাল্টে দেওয়া হয় বা বস্তুতপক্ষে সংবিধান পুনর্লেখন করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কিন্তু এটা সম্পূর্ণ একতরফাভাবে এবং এটা যেন ছেলে খেলা ছিল, সেইভাবে এটা পাশ করা হয়েছে। তো এই যেটা শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত হওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো এই আমাদের যদি উচ্চকক্ষ, সংসদের উচ্চকক্ষ হয়,
তাহলে এইভাবে একতরফাভাবে এবং অতি সহজে সংবিধান সংশোধন করা সম্ভবপর হবে না। এবং সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে শেখ হাসিনা বস্তু যেটা করার চেষ্টা করেছে তার অধীনে নির্বাচন, অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন, এর মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী হওয়ার পথ প্রশস্ত হয়েছে। তো এই উচ্চকক্ষ হলে সেই সুযোগ থাকবে না। তার ফলে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে এবং স্বৈরাচার যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে এটা কার্যকর ভূমিকা পালন করে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু মানে একটা উচ্চকক্ষ যদি হয় মানে সেই উচ্চকক্ষ হইলেই যে স্বৈরাচারের পথ বন্ধ হবে, মানে এইটার আসলে নিশ্চয়তা কতটুকু, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। স্যার আপনি সঙ্গেই থাকুন।